আজকে আমাদের সাথে সেলিব্রিটি আড্ডা সেগমেন্টে যিনি আছেন জীবিকার তাগিদে হয়তোবা অন্য দেশে থাকলেও তিনি বাংলাদেশকে ভালোবাসেন, বাংলা গানকে ভালোবাসেন, বাংলা গানকে নিয়ে অনেক কাজ করছেন। বেশ পরিচিত একটি মুখ আমাদের সঙ্গে আছেন শেখ লিমন। গল্প গানে আড্ডায় জানবো অনেক কথা, আর আপনারা আমাদের সঙ্গেই থাকবেন, কোথাও যাবেন না। লিমন ভাই, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি এটিএন মিউজিকে। কেমন আছেন? থ্যাংক ইউ সো মাচ সামিয়া আপু, গুড টু সি ইউ अगेन। আপনাকে আবারও পেয়ে ভালো লাগছে। তো সম্প্রতি দেশে এসেছেন, অনেকগুলো কাজের একটা ধারাবাহিকতা অথবা প্ল্যান করে এসেছেন, সেই প্ল্যানটা জানতে চাই। আপনি তো জানেন হয়তো যে প্রতি বছরই আমি আসার চেষ্টা করি, বাংলা গানকে খুব ভালোবাসি এবং বাংলা গানকে নিয়ে সামনে এগিয়ে যেতে চাচ্ছি। তো সেই ধারাবাহিকতায় আবারও আসলাম দেশে, গত সপ্তাহে এসেছি এবং আমার এবারে দুটি গানের প্রজেক্ট নিয়ে এসেছি। তো একটি গান অলরেডি রেকর্ডিং হয়ে গেছে এবং সেটার মিউজিক ভিডিও হচ্ছে এখন। আমরা কিন্তু জেনেছি যে যে দুটি মৌলিক গানের কাজ হচ্ছে সেখানে একটা সারপ্রাইজ থাকছে, সেই সারপ্রাইজটা কি বলেন তো? না, সারপ্রাইজটা হচ্ছে এটা যে আমি প্রতিবারই চেষ্টা করি যে একটু আমি যেহেতু নিজেকে একটু মনে করি যে আমি ভার্সেটাইল সিঙ্গার, আমি আধুনিক, ফোক, মডার্ন সব ধরনের গান গাইতে পছন্দ করি। তো এবারে একটু একটু মডার্ন সঙের দিকে আসছি, যেটা এখনকার অডিয়েন্স, যারা ইয়াঙ্গার অডিয়েন্স, তারা খুব পছন্দ করবে। তাহলে সেটা কি একটু চটুল গান বলা যেতে পারে? না, ঠিক চটুল না, গানটার মেলোডিটা একটু ডিফারেন্ট। মেলোডিটা হচ্ছে খুব মানে মডার্ন মেলোডি। আচ্ছা। তো এবং যিনি কম্পোজ করেছেন উনিও এখনকার খুব নামকরা একজন কম্পোজার। বাংলাদেশের বিভিন্ন যতগুলো নাটক আজকাল আসছে বাংলাদেশের নাটকগুলোতে, সবগুলো নাটকে উনি এককভাবে এক ধারে কাজ করে যাচ্ছেন, অ্যান্ড হি এগ্রিড টু ডু এ কম্পোজিশন ফর মি। ওকে। তো ওর নাম হচ্ছে আফরাল সাহির। আচ্ছা। তো ওরই কম্পোজিশনে আমি, এবং লিরিক্স করেছেন এসকে দীপ, উনিও খুব নামকরা লিরিসিস্ট। তো আমি চেষ্টা করছি একটা গান, দুটো গান করছি। তো একটা আফরালের কম্পোজিশনে, ওটারই মিউজিক ভিডিও হচ্ছে, আর একটা সামনের সপ্তাহে রেকর্ডিং হবে। আচ্ছা আচ্ছা, এই যে দেশের বাইরে থাকা হয় বেশিরভাগ সময় এবং সেখানে জীবিকার তাগিদে এত ব্যস্ততার পরেও আপনি দেশে আসার আগে একটা প্ল্যান করেন যে আপনি কি কাজ করবেন। এই প্ল্যানগুলো আসলে কিভাবে করেন? আসলে আজকাল তো জানেন যে সবকিছু মানে কমিউনিকেশন ইজ ভেরি ওপেন, ভার্চুয়াল হয়ে গেছে, ডিজিটাল হয়ে গেছে। তো আমার এগুলোর জন্য 3 থেকে 4 মাস একটা প্ল্যানিং লাগে, এবং গানগুলো আমি ওদের সাথে কমিউনিকেট করে, ওরা হোয়াটসঅ্যাপে গানগুলো পাঠায়, আমি সেগুলোকে প্র্যাকটিস করি, ভিডিও কলে কথা বলি, রাত ওইখানে আমাদের ওখানে দিন, এখানে রাত। ওরাও অনেক আমার জন্য পরিশ্রম করেছে, আমাকে হেল্প করে আর কি। আমি ওদের কাছে অনেক কৃতজ্ঞ এই জন্য যারা করছে। আসলে ওদেরও গানের প্রতি ভালোবাসা, আমারও গানের প্রতি অনেকটা প্যাশন থেকে এগুলো করি আর কি। আসলে ভালোবাসা না থাকলে এতটা স্যাক্রিফাইস করা সম্ভব হয় না, আসলেই তাই। তো গত বছরও কিন্তু দুটি গান আপনার ছিল, একটি পার্শ্ববর্তী দেশ অঙ্কিতার সাথে এবং একটি আপনার মৌলিক, সেগুলোও বেশ আলোচনার মধ্যে আছে। তো একটু জানতে চাইবো, সেই আপনি যে পার্শ্ববর্তী একজন সিঙ্গারের সাথে কাজ করেছেন, সেখানে আপনার অভিজ্ঞতা কেমন ছিল? আসলে কলকাতাতে আমি গান করেছি, ওখানের সারেগামা চ্যাম্পিয়ন ছিল 2022-এর অঙ্কিতা ভট্টাচার্য, ওর সাথে আমার একটা কভার সং গিয়েছে, যে গানটি বাংলাদেশে খুব পপুলার হয়েছিল। আসলে হচ্ছে কি, ওরা তো সারাদিন মনে করেন যে গান বাজনাটাকে ওরা একটা অন্য লেভেলের ভাবে ওরা নেয়, গান শুরু হয়ে যায়। এবং স্পেশালি কলকাতাতে তো জানেন যে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে হারমোনিয়াম এবং গান বাজনা চর্চা, আর ওদের স্টুডিওগুলো অনেক আপগ্রেডেড স্টুডিও, অনেক ভালো ভালো ইকুইপমেন্টসের রেকর্ডিং হচ্ছে। তো আমি চেষ্টা করছি, গত বছর গানটা রিলিজ হয়েছে, মোটামুটি ভালো আলোচনায় আছে। আর তারপরে বাংলাদেশে আমি একটা গান করেছি, ওটা একটা ফোক বেস সং, ওটা রিলিজ হয়েছে জি সিরিজ থেকে। আচ্ছা। তো ওটাও বেশ ভালো একটা সাড়া পেয়েছে গানটা, ভালোবাসার ময়না পাখি। আর অঙ্কিতার সাথে যেটা করেছি ওটা হচ্ছে যে এখন তো সময় ভালোবাসার, যেটা কিয়ামত সে কিয়ামত মুভির একটা সবথেকে পপুলার গানটা আর কি। ভালোবাসার ময়না পাখি একটা ফোক সং, ফোক ধাঁচের সং। এই গানটা নিয়েও কিন্তু বেশ একটা আলোচনার মাঝে আপনি ছিলেন। আপনি দেশে ছিলেন না, কিন্তু আপনি আলোচনার মাঝে ছিলেন। তো এই গানটি নিয়ে কথা বলার আগে দর্শকদেরকে একটু দেখিয়ে নিয়ে আসি, কি বলেন? শিওর। আপনি মূলত কিন্তু আধুনিক করেছেন, আপনাকে আমরা আধুনিকেই পেয়েছি, মাঝে মাঝে নজরুলেও আপনাকে আমরা পেয়েছি, কিন্তু ফোকটা কেন ইচ্ছে হলো করার জন্য? ওই যে আগে বললাম যে আমি একটু ভার্সেটাইল অডিয়েন্সকে টার্গেট করার চেষ্টা করেছি। তো দেখলাম যে বাংলাদেশে যেহেতু একটা আমাদের মাটির একটা আমাদের গানগুলোর ভিতরে মাটির একটা সুর থাকে, টান থাকে, এবং ফোক কিন্তু একটা ট্রেন্ডেও আছে, এবং ট্রেন্ডেও আছে এখন, সারা বছর জুড়েই ফোক ট্রেন্ডে ছিল। এবং দেখেন কোকি স্টুডিও যে গানগুলো হচ্ছে, প্রীতম যে কিছু কিছু গান করছে, সবগুলো কিন্তু ফোক বেস সং, এবং এটা মানুষ খুব গ্রহণ করছে। তো সেই হিসাবে আমি একটু চেষ্টা করলাম যে ফোকের উপরে কিছু একটা কাজ করার জন্য আর কি। আচ্ছা, এখন কিন্তু মানুষ শুধু গান শুনছে না, মানুষ দেখতে পছন্দ
করছে, যার কারণেই সব শিল্পীরা গানকে ঘিরে চিন্তা ভাবনা করছে যে কিভাবে সেটাকে দর্শকদের সামনে উপস্থাপন করা যায়। আপনার ক্ষেত্রেও তার ব্যতিক্রম নেই, আপনিও চিন্তা করেন যে আপনার মিউজিক ভিডিওগুলোকে ইউনিক করতে হবে, একটু আলাদাভাবে দর্শকদের মাঝে তুলে ধরতে হবে, বাট আপনি কিন্তু দেশের বাইরে থাকেন। ইভেন আপনার টোটাল যে টিমটা সেটা বাংলাদেশে, আপনি কমিউনিকেট করে সেটআপটা কিভাবে করেন? তো আমি যেভাবে কমিউনিকেশনটা করি, যেহেতু আমি বেশ অনেক বছর ধরেই বাংলাদেশের সঙ্গীত অঙ্গনে চেষ্টা করে যাচ্ছি এবং অনেকের সাথে আমার যোগাযোগটা রয়েছে, তো আমি যখন যে গানটাকে মনে করি যে আমি এবার মডার্ন সং করব, তখন চেষ্টা করি আমার যে বাংলাদেশের যে টিমটা আমাকে হেল্প করে তাদেরকে আমি রিকোয়েস্ট করি যে তোমরা দেখো যদি আমাকে এরকম একটা মডার্ন সঙের জন্য কোনো কম্পোজার আমার ভয়েসটাকে শুনে তারপরে তারা মনে করে যে ঠিক আছে আমি এই ধরনের গান গাইতে পারবো, তো সেভাবে করে আমি কমিউনিকেশনটা করি। তারপর তাদেরকে আমি আমার ভয়েসটা পাঠানোর পরে তারা সেটাকে একটু অবশ্যই যাচাই বাছাই করে যে কি ধরনের গান সুইটেবল হবে, তারা আমাকে কয়েকটা গান পাঠান এবং আমি সেই কমিউনিকেশনের মাধ্যমে একটা সুন্দর একটা গানের আমরা, তার মানে বলা যেতে পারে যে আপনার এই প্যাশন থেকে আপনার একটা টিম তৈরি করা আছে বাংলাদেশে যারা সারাক্ষণ এই বিষয়টা নিয়ে কাজ করছে। বা দারুণ, সত্যি গানের প্রতি ভালোবাসা, আপনি এত দূরে থেকেও বাংলা গানকে আপনি ধারণ করছেন, সেটাকে লালন করছেন এবং সেটা নিয়ে কাজ করছেন। ইটস ভেরি অ্যামেজিং, আর এটা সত্যি অ্যাপ্রিসিয়েট পাওয়ার মতো একটা বিষয়। এবার একটু আসি যে কেয়ামত থেকে কেয়ামত যে গানটা আপনি করেছেন অঙ্কিতার সাথে, এটা কিন্তু বেশ পপুলার একটি গান। এটা কিন্তু একটু 19 থেকে 20 যদি হয় তাহলে কিন্তু সব দর্শকদের কানে কানে এটা আছে, মুখে মুখে আছে। 19 থেকে 20 হলেই কিন্তু সেটা দর্শক বুঝে ফেলে যে না এখানে কিছু একটা ঝামেলা আছে। আপনি যখন এই গানটি প্রজেক্টে হাতে নিয়েছেন তখন আপনার কাছে সমালোচিত হওয়ার ভয় হয়নি? আসলে এখন কি আপনি কিন্তু দুভাবে পপুলার হতে পারেন। আমি মানে এভাবে বলছি যে মোটামুটি আমার কনফিডেন্স ছিল, গানটাকে আমি ছোটবেলা থেকে খুব পছন্দ করতাম, তো কনফিডেন্সটা ছিল যে গানটা আমি ভালো গাইতে পারবো এবং আমরা অনেকবার রিহার্সাল করেছি গানটা। এবং অঙ্কিতা জানেন, সে সারেগামা চ্যাম্পিয়ন, সেও আমাকে অনেক হেল্প করেছে, টিপস দিয়েছে অনেক এক্সপ্রেশনের ব্যাপারে। তো গানটা মনে হয় আমরা ভালোই গেয়েছি, অত অসুবিধা হয়নি। সেই 6 বছর বয়সে কিন্তু আপনার মিউজিকের হাতে খড়ি, আপনি নজরুলের উপর তালিম নিয়েছেন অনেক বছর। এই নজরুলকে ঘিরে কোনো কাজ করছেন কিনা? আসলে হয়েছে কি, আমার নজরুলের মানে তালিমটাই আমাকে হেল্প করছে কিন্তু এখন এই গানগুলো করার জন্য। তো নজরুলের উপরে অনেক কাজ হচ্ছে, কিন্তু আমার কাছে মনে হয় যে আমি বোধহয় নজরুলকে নিয়ে এখনও কাজ করার মতো যোগ্য হয়ে উঠতে পারিনি হয়তো, বা চেষ্টা করে যাচ্ছি। ভবিষ্যতে ইচ্ছা আছে নজরুলের কিছু গান আমার করার। তবে আমাদের ওখানে যেটা হয় প্রবাসে, আমরা যখন ঘরোয়া প্রোগ্রাম করি বা যে কোনো অনুষ্ঠানে যাই, আমি কিন্তু সেখানে নজরুলের গানগুলো গাই এবং অনেক নজরুলের গানের রিকোয়েস্ট আসে আমার কাছে। এবং আমি যেহেতু গজল আঙ্গিকের গান একটু পছন্দ করি, নজরুল আঙ্গিকের গান, তো ওগুলো কিন্তু আমি চর্চার মধ্যে রাখি। আমরা কিন্তু অনলাইনে আপনাকে দেখেছি, আপনি গানগুলো করেন এবং সেখানে ভিউটাও আমরা পাই, দেখি যে খুব ভালো বেশ একটা ফ্যান ফলোয়ার্স কিন্তু আপনার অনলাইনে বেজ আছে এবং তারা আপনার গানগুলোকে সমর্থন করছে, কেউ মডিফাই করতে বলছে, সবকিছু মিলিয়ে আপনার একটা ভালো ফ্যান ফলোয়ার্স আছে। আপনি বাফার স্টুডেন্ট ছিলেন। জি, বাংলাদেশে বাফা খুব স্বনামধন্য একটা প্রতিষ্ঠান, সবাই কিন্তু সেখানে শিখতে চায়, যেতে চায়। তো ইউএসএতে বাফামূলক কোনো প্রতিষ্ঠান আছে কিনা, বা যদি না থেকে থাকে আপনারা এই ধরনের কোনো উদ্যোগ নিচ্ছেন কিনা? আমি যে স্টেটে থাকি, টেক্সাসে থাকি, টেক্সাসে আপাতত নেই, তবে নিউ ইয়র্কে আছে। নিউ ইয়র্কে যেমন উদিচির শাখা রয়েছে, বাফারও শাখা রয়েছে, আচ্ছা, যেহেতু ওখানে অনেক প্রবাসী বাঙালিরা থাকে। তবে টেক্সাসে আমি যে সংগঠনের সাথে জড়িত, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ নর্থ টেক্সাস, সেখানে কিন্তু আমাদের একটা বাংলা স্কুল আছে এবং সেই বাংলা স্কুলে কিন্তু আমরা বাচ্চাদেরকে বাংলা শেখার পাশাপাশি গানও শেখাচ্ছি। এবং সেখানে কিন্তু যদিও মানে বাফার বা উদিচির স্কেলের নয়, বাট ছোটোখাটো পরিসরে আমাদের ওখানে কিন্তু কাজ আমরা করে যাচ্ছি। এবং আপনি তো জানেন যে আমরা সেখানে বৈশাখী মেলা করি, অনেক বড় করে 21শে ফেব্রুয়ারি করে জাতীয় দিবসগুলো আমরা পালন করি, বিজয় দিবস করি, এবং বাংলাদেশ থেকে শিল্পীদের আমরা নিয়ে যাই। গত বছর আমাদের বৈশাখী মেলাতে হিউজ একটা ক্রাউড এসেছিলেন, বিদ্যুৎ সোলস পার্থ দ্বারা এসেছিলেন আমাদের প্রোগ্রামে, সে ওয়াজ এ হিউজ সাকসেস। তো এই বছর আমরা চেষ্টা করছি একটা বড় কোনো ব্যান্ডকে আমরা নিয়ে যাব বাংলাদেশের শিল্পীদেরকে প্রতিনিয়ত চেষ্টা করছেন বাংলাদেশি যে জেনারেশনটা আছে তাদের সাথে পরিচয় করিয়ে দিতে। আচ্ছা, নেক্সট যে প্রজন্মটা আছে ইউএসএতে, তাদের বাংলা গানের প্রতি, বাংলা ভাষার প্রতি আকর্ষণ কতটুকু পাচ্ছেন? আসলে সত্যি কথা বলতে কি, ওখানে পরিবেশটা তো পুরোপুরি ইংলিশ বেসড, হ্যাঁ, একটু যান্ত্রিক, প্লাস কমিউনিকেশনটা ইংলিশ বেসড কমিউনিকেশন। আমাদের নেক্সট জেনারেশন পছন্দ করছে কিন্তু একটু মডার্ন স্টাইলে, যেমন ধরেন আপনার এখন বাংলাদেশের যে গানগুলোকে একটু ফোক এবং র্যাপ স্টাইলে করা হচ্ছে, সেই গানগুলো করে কিন্তু নিচ্ছে এবং সেখানে ইংলিশ, হ্যাঁ, একটু মিক্সিং, একটু ধরেন
ইংলিশ একটু দুই একটা সেন্টেন্স ওখানে দিয়ে একটু র্যাপ স্টাইলে করলে সেগুলো ইভেন ইউএসএ তে একটা জেনারেশন আছেন যারা বাংলাদেশের গানগুলোকে একটু অন্য ভার্সনে মিক্স করে ম্যাশ আপ করছে বা নতুন ধারার নতুন একটা ধারা দিচ্ছে তারা আসলে সেই গানটাকে আমরা দেখতে পাই সেটা অনলাইনের মাধ্যমে। তো নজরুল সঙ্গীত শিল্পী ছিলেন আপনি, তো এই গল্পের এই সময়টাতে আপনার কাছ থেকে যদি দুটো লাইন নজরুলের গান না শুনি আসলে অপূর্ণতা রয়ে যায়, কোন গানটি শোনাবেন আমাদের? আমার খুব প্রিয় একটা গান নজরুলের, হারানো হিয়ার, আমি চেষ্টা করছি শুনবো। হারানো হিয়ার নিকুঞ্জ পথে কোড়াই ঝরা ফুল, একেলা আমি তুমি কেন হায় আসিলে হেথায় সুখের সরব হইতে নামি হারানো হিয়া। বাহ, বোঝা যায় যান্ত্রিক জীবনযাপন করলেও গানের সাথেই আছেন, গানকে পাশেই রেখেছেন। আমরা কিন্তু এখন দেখছি যে বাংলাদেশের অনেক শিল্পীরা আছেন এবং মিউজিশিয়ানস আছেন যারা অনেক দেশে সেটেল হচ্ছেন বা সেটেল হওয়ার চিন্তা করছেন। ইউএসএতেও তাই, সম্প্রতি সময়ে অসংখ্য শিল্পী মিউজিশিয়ানরা কিন্তু ইউএসএতে সেটেল হয়েছেন। তো সেক্ষেত্রে এখন আপনাদের যেটা হয় যে কোনো একটা প্রোগ্রাম করতে গেলে মিউজিশিয়ানের অভাবটা সম্ভবত এখন আর নেই, এখন মিউজিশিয়ান পর্যাপ্ত পাচ্ছেন, সিঙ্গার পর্যাপ্ত পাচ্ছেন এবং বাংলাদেশের যে জেনারেশনটা ইউএসএতে বড় হচ্ছে তারা কিন্তু বাংলাদেশের মাটির গানগুলো সম্পর্কে জানতে পারছে। আমার প্রশ্ন হলো, এই যে একটা বড় কমিউনিটি যারা দেশের বাইরে যে সেটেল হচ্ছে তাদেরকে নিয়ে কি কোনো কাজ করছেন? আমাদের তো প্রতিনিয়তই আমাদের কাজ হচ্ছে এবং আপনি যেটা বললেন অ্যাবসলিউটলি কারেক্ট যে বাংলাদেশের অনেক নামকরা শিল্পীরা এখন বেশিরভাগই ওই আমেরিকাতে সেটেল হয়েছেন। তবে জিনিসটা হচ্ছে যে আমেরিকার পার্টিকুলারলি নিউ ইয়র্কে এই জিনিসটার প্রভাবটা বেশি, বিকজ ওখানে প্রচুর বাঙালি। তো আমরা একটু যেহেতু মিডল অফ আমেরিকাতে থাকি, টেক্সাসে থাকি এবং টেক্সাসটা জানেন যে ওখানে বাঙালিরা ওই পরিমাণে নেই। তো আমাদের জন্য এখনও একটু প্রবলেম রয়েছে মিউজিশিয়ানদের, কিন্তু আমাদেরকে নিউ ইয়র্ক থেকে, যেহেতু নিউ ইয়র্কে আছেন ওখান থেকে আসাটা সুবিধা হয়, তো সেই সুবিধাটা আমরা পাই। আর যেটা বললেন যে আমরা কিন্তু এখন আরেকটা কাজ যেটা আমাদের চলছে যে নিউ ইয়র্কে আমাদের এই বাংলাদেশি কয়েকটা টিভি চ্যানেল রয়েছে ইনক্লুডিং এটিএন, হ্যাঁ, এবং তারাও কিন্তু অনেক কাজ করছেন এবং বিভিন্ন ধরনের আমরা অনলাইনে দেখতে পাই সেই বিষয়গুলো এবং তুলে ধরছেন বাঙালিদের জীবনযাপন অবস্থান সবকিছুকে। তো সেটা কিন্তু আমাদের প্রবাসে, সত্যি কথা বলতে কি এটা টোটাল ব্যাপারটা হচ্ছে যে প্রবাসে একটা বাংলাদেশ কিন্তু গড়ে উঠেছে সত্যি, এবং সেই বাংলাদেশটা কিন্তু আমরা ওখান থেকে বসে এই বাংলাদেশটাকে আরো বেশি রিপ্রেজেন্ট করছি পুরো ওয়ার্ল্ডের সামনে। সো এই জিনিসটা কিন্তু অনেক বড় বড় কাজ হচ্ছে এবং কয়েকটা টিভি চ্যানেল রয়েছে, প্রবাসী শিল্পীরা ওখানে কাজ করছেন, সংগঠনগুলো রয়েছে আমাদের মতো, এবং আমাদের ফোবানা রয়েছে। ফোবানার প্ল্যাটফর্মটা তো সারা বিশ্বে সবাই এখন জানে। সেই 80-র দশক থেকে কিন্তু ফোবানা আজকের নাই, সেই 80-র দশক থেকে এখনো পর্যন্ত ফোবানা চলছে। থ্যাঙ্কস টু ফোবানা। এবং আপনারা যারা ফোবানার সাথে সম্পৃক্ত আছেন আপনারাই চেষ্টা করছেন বাংলাদেশের ইন্ডাস্ট্রিকে, মিউজিক ইন্ডাস্ট্রিকে অন্যান্য দেশে তুলে ধরতে এবং আমাদের কালচারকে, আমাদের কালচার সম্পর্কে জানাতে। এতক্ষণ মিউজিক নিয়ে কথা হচ্ছিল, মিউজিক ছাড়া আপনি আর কি কি কাজের সাথে সম্পৃক্ত আছেন? আমি বেসিক্যালি বাই প্রফেশন আমি ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার। তো আমার এখানে একটা ফাইন্যান্সিয়াল কোম্পানি আছে এবং আমি রিয়েল এস্টেট বিজনেস করি। তো ওগুলো নিয়ে ব্যস্ত থাকতে হয় এবং ওগুলোর কিছু পড়াশোনা করি। আর আমার আসলে আরেকটা প্যাশন হচ্ছে যে আমি স্টক মার্কেটে, আমি খুব আমেরিকান স্টক মার্কেটে আমার বেশ কিছু ইনভেস্টমেন্ট আছে। তো ওটা নিয়ে আমাকে প্রতিনিয়ত কিছু না কিছু আপডেটের মধ্যে থাকতে হয়। সকাল থেকে উঠে আমি ঘন্টা দিয়ে, তাহলে তো বলা যায় যে খুব স্ট্রেসফুল লাইফ। হ্যাঁ, মোটামুটি। তবে উইকেন্ডে আমরা খুব ফান করি, কিন্তু উইকেন্ডটা আমাদের জন্য ব্রেথ অফ ফ্রেশ এয়ার। আমরা ঈদের মতোই তখনই গান বাজনার আসরগুলো বসে, স্পেশালি স্যাটারডে নাইট বা ফ্রাইডে নাইট আমরা কিন্তু খুব এনজয় করি। খুব দারুণ কিছু গল্প করলাম, গল্প শুনলাম। এই গল্প গানে কিন্তু আমাদের সময় শেষের দিকে, আমাদেরকে যেতে হবে। যাবার আগে এটিএন বাংলার দর্শক, আপনার যারা ফ্যান ফলোয়ার্স আছেন, আপনার যারা প্রতিবেশী আছেন, তাদেরকে কি বলে যাবেন? ফার্স্ট অফ অল আমি এটিএন বাংলাকে অসংখ্য ধন্যবাদ দিতে চাই এবং স্পেশালি আমাদের প্রডিউসার নন্দিনী আপুকে, সামি আপুকে এবং চেয়ারম্যান মাহফুজুর রহমান সাহেবকে এবং যারা কলাকুশলী কাজ করছেন ক্যামেরার পিছনে, যে আমাদের মতো যারা প্রবাসী শিল্পীরা আছেন বা যারা একটু গান বাজনা নিয়ে প্যাশনেটলি চেষ্টা করেছে তাদেরকে সামনে নিয়ে আসার জন্য আপনারা যে কাজটা করছেন, সেজন্য আপনাদেরকে আমি ফ্রম দ্য বটম অফ মাই হার্ট আই ওয়ান্ট টু থ্যাংক ইউ। আর আমার যারা দর্শক আছেন তাদের জন্য একটা বিগ সারপ্রাইজ আসছে, যেটা আমি প্রথমেই বলেছি অনুষ্ঠানের, যে স্টে টিউনড।
এবার আমি মানে খুব ভালো কিছু কাজ নিয়ে আসছি সামনেই, ভ্যালেন্টাইন্স এবং ঈদে, এবং মিউজিক ভিডিওগুলো খুব হাই কোয়ালিটি মিউজিক ভিডিও উইথ সাম বিগ চমক থাকবে সেই মিউজিক ভিডিওতে। আমরা সেই চমকের জন্য অপেক্ষায় আছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ, এত দারুণ কিছু সময় আমাদেরকে দিয়েছেন। আগামীতে আবারও পাবো, যেহেতু সময় শেষ, আয়োজন শেষ করতে হবে। আমি আমার দর্শকদের কাছ থেকে বিদায় নিলেও আয়োজন শেষ করবো আপনার গান শুনে। আপনি কোন গানটি আমাদেরকে শোনাবেন চিন্তা করে ফেলুন, আমি ততক্ষণে আমার দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে আসি। সুপ্রিয় দর্শক, গল্প গানে কত কথা জানা হলো। আসলে দেশের বাইরে যারা থাকেন তারা দেশকে মিস করেন প্রতিটা মুহূর্তে। দেশের মা, দেশের মাটি, দেশের গন্ধ, অন্যরকম একটা ভালোবাসা। এই ভালোবাসা একমাত্র তারাই বুঝতে পারে যারা দেশের বাইরে থাকেন। সুপ্রিয় দর্শক, এমন আরও দারুণ কিছু শিল্পী নিয়ে আগামীতে আবারও হাজির হয়ে যাব। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এটিএন বাংলার সঙ্গে থাকুন। আর আমি সামিয়া এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। কোন গানটি থাকছে? তো আমি যেহেতু দেশের টানেই বারবার ফিরে আসি, সো আমি একটি দেশের গান শোনাতে চাই। শুনবো। আমার খুব প্রিয় শিল্পী শ্রদ্ধেয় শাহনাজ রহমতুল্লাহর গাওয়া একটি দেশের গান আমি গেতে চাচ্ছি। এক সূর্যের হাজার আলোর কণা ছড়িয়ে এই মাটি করলো অরূপ সোনা। ও এক সূর্যের হাজার আলোর কণা ছড়িয়ে এই মাটি করলো অরূপ সোনা। আমায় যদি প্রশ্ন করে মায়াবতীর কোন দেশ, বলবো আমি বাংলাদেশ। আমায় যদি প্রশ্ন করে কালো কাকলির দেশ, বলবো আমি বাংলাদেশ, বলবো আমি বাংলাদেশ, বলবো আমি বাংলাদেশ।